মাধ্যমিক ভূগোল সিলেবাসের বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার 2 নম্বর। আমরা প্রথম ক্লাসে বায়ুমণ্ডলের বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকের এই 2 নম্বর ক্লাসে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষায় আসার উপযোগী সমস্ত রকমের প্রশ্নপত্র নিয়েও কিন্তু আমরা এই ক্লাসের মধ্যেই আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আর এই ক্লাসের তথ্যগুলোকে তোমরা খাতাতে ভালো করে লিখে নাও এবং তোমরা এখন থেকে খুব ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আমি আশা করি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হবে। আর কথা বাড়াবো না, আজকের এই ক্লাসের প্রথমেই আমরা জানবো বায়ুমণ্ডলের যাবতীয় উপাদানগুলোকে আমরা 2 রকম ভাবে শ্রেণীবিভাগ করব। গঠন অনুসারে শ্রেণীবিভাগ করব আর স্থায়িত্ব অনুসারে শ্রেণীবিভাগ করব। তার মধ্যে বায়ুমণ্ডলের যাবতীয় উপাদানগুলোকে গঠন অনুসারে 3 ভাগে ভাগ করা হয়: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প আর জৈব ও অজৈব কণা বা ধূলিকণা বা অ্যারোসোল বা এসপিএম। আরেকটা কি আছে না, স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের যাবতীয় উপাদানগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হবে: স্থায়ী উপাদান এবং অস্থায়ী উপাদান বা পরিবর্তনশীল উপাদান। এই প্রত্যেকটা উপাদানকে আমরা এবারে ডিটেলসে পার্ট পার্ট আলোচনা করব। বায়ুমণ্ডলের গঠনগত উপাদানগুলোর মধ্যে আমরা প্রথমেই জানবো গ্যাসীয় উপাদানগুলো সম্পর্কে। আর এই গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে প্রথমেই আসছে নাইট্রোজেন, যার সংকেত N2, বায়ুমণ্ডলে যার পরিমাণ 78.084%। অর্থাৎ বায়ুমণ্ডলের সমস্ত গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে এই নাইট্রোজেন। এছাড়া নাইট্রোজেন হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে ভারী গ্যাস এবং সব থেকে শীতলতম গ্যাস। নাইট্রোজেনের পরে কি আসছে না, অক্সিজেন, যার সংকেত O2, যার পরিমাণ কত 20.946%। এটা হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় গ্যাসীয় উপাদান। আর এখান থেকে তোমরা মনে রাখবে যে বায়ুমণ্ডলের জীবনদায়ী গ্যাস কোনটা না, অক্সিজেন। আর কি মনে রাখতে হবে না, নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো গ্যাস মিলিয়ে বায়ুমণ্ডলের সমস্ত গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে 99% স্থান এরা দখল করে আছে। আর কি জানতে হবে না, নাইট্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত, 4:1। একটু ভেবে দেখো, যদি আমরা মনে করি নাইট্রোজেনের পরিমাণ অ্যাপ্রক্স 80% আর অক্সিজেনের পরিমাণ অ্যাপ্রক্স 20%, তাহলে কি হবে 80:20, তাহলে কি হচ্ছে 4:1। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের অনুপাতটা কত হবে, 4:1। আচ্ছা, 3 নম্বরে কি আছে না, আর্গন। তো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে তৃতীয় উপাদানটা হলো আর্গন, যাকে আমরা সংকেততে কি বলা হচ্ছে, AR। এর পরিমাণটা কত, 0.934%। এই আর্গন কিন্তু একটা বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস, যদি আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে একটু পরে জানবো। নেক্সট কি আছে, কার্বন ডাই অক্সাইড, CO2, যার পরিমাণটা কত, 0.033%। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কিন্তু বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম গ্যাস। আর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে বা উষ্ণতা বৃদ্ধিতে এই গ্যাসটাই সব থেকে বেশি সাহায্য করে। নেক্সট কি আছে, ওজোন, যার সংকেত কি O3, এটার পরিমাণ কত না, 0.501। নেক্সট কি আছে, মিথেন, CH4, যার পরিমাণ কত, 0.000178। তোমরা এই ডিজিটগুলো একটু মনে রাখবে, কোন গ্যাসের পরিমাণটা কত বায়ুমণ্ডলে, এখান থেকে তোমাদের প্রশ্ন করা হয়। এছাড়া বায়ুমণ্ডলে অন্যান্য গ্যাসগুলো কোনগুলো না, হাইড্রোজেন। এই হাইড্রোজেন গ্যাসটা হলো আবার বায়ুমণ্ডলের সব থেকে হালকা গ্যাস। আর কি আছে, সালফার ডাই অক্সাইড, হিলিয়াম, নিয়ন, জেনন, ক্রিপ্টন, রেডন, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সব গ্যাসগুলো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের অন্তর্গত। এবারে আমরা জানবো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: প্রায় স্থির গ্যাসীয় উপাদান, পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান আর নিষ্ক্রিয় গ্যাসীয় উপাদান। আমরা প্রথমেই জানবো প্রায় স্থির গ্যাসীয় উপাদান বলতে কি বোঝায়। অর্থাৎ বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় উপাদানগুলো অনুপাত প্রায় স্থির থাকে, অর্থাৎ পরিবর্তন হয় না, সেই সব গ্যাসীয় উপাদানগুলোকে বলা হবে প্রায় স্থির গ্যাসীয় উপাদান। যেমন কি নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, হাইড্রোজেন, জেনন, রেডন। এই সব গ্যাসীয় উপাদানগুলো বায়ুমণ্ডলের
প্রায় স্থির গ্যাসীয় উপাদান। এবারে জানবো আমরা পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান, অর্থাৎ বায়ুমণ্ডলের যেসব গ্যাসীয় উপাদানগুলো স্থির থাকে না, ক্রমাগত পরিবর্তন হয়, অর্থাৎ অনুপাতের ক্রমাগত পরিবর্তন হয়, সেই সব গ্যাসীয় উপাদানগুলোকে বলা হবে পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান। যেমন কি কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেন, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড এবং ওজোন। এই গ্যাসীয় উপাদানগুলো কিন্তু বায়ুমণ্ডলের পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান। তোমরা খুব ভালো করে এই কটা মনে রাখবে, এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হয়। এবারে জানবো কি নিষ্ক্রিয় গ্যাসীয় উপাদান, অর্থাৎ বায়ুমণ্ডলের এমন কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে না, অর্থাৎ বায়ুমণ্ডলের কোনো উপাদানের সঙ্গে বিক্রিয়া করে না, সেই সব উপাদানগুলোকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস মোটামুটি বায়ুমণ্ডলে 7টা রয়েছে: নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, আর্গন, জেনন, রেডন আর ওগানেশন। 4টে অপশন দিয়ে বলবে কোনটা নিষ্ক্রিয় গ্যাস কিংবা কোনটা নিষ্ক্রিয় গ্যাস নয়। আচ্ছা, এখান থেকে তোমরা আর একটা কথা মনে রাখবে, আগে আমরা বলতে ভুলে গিয়েছিলাম। দেখো, বায়ুমণ্ডলের এই নাইট্রোজেন, অক্সিজেন, অর্গন আর কার্বন ডাই অক্সাইড, এই 4টি গ্যাস মিলিয়ে মোট বায়ুমণ্ডলের 99.997% স্থান দখল করে আছে। এখন আমরা বায়ুমণ্ডলের গঠনগত উপাদানগুলোর মধ্যে জলীয় বাষ্প সম্পর্কে জানবো, যার সংকেত হচ্ছে H2O। আর এই জলীয় বাষ্প হলো একটা বায়ুমণ্ডলের গঠনগত পরিবর্তনশীল উপাদান, অর্থাৎ জলীয় বাষ্প একটা পরিবর্তনশীল উপাদান। আর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ 0 থেকে 4% কিংবা কোনো কোনো বইয়ে লেখা আছে 0.5 থেকে 4% কিংবা 5% পর্যন্ত জলীয় বাষ্প বায়ুমণ্ডলে থাকতে পারে। এবারে আমরা জানবো এই জলীয় বাষ্পের বিভিন্ন নিয়ন্ত্রকগুলো। প্রথমেই অক্ষাংশ, অর্থাৎ অক্ষাংশ ভেদে জলীয় বাষ্পের পরিবর্তন হয়। নিম্ন অক্ষাংশে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি হয়, উচ্চ অক্ষাংশে জলীয় বাষ্পের পরিমাণ কম হয়। নিরক্ষীয় অঞ্চলে বা আর্দ্র ক্রান্তীয় অঞ্চলেই কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি হয়। আচ্ছা, দ্বিতীয় নিয়ন্ত্রক কি আছে না উচ্চতা। ভূপৃষ্ঠে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি হয়। যত ওপরের দিকে ওঠা যায় অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ওই কারণে উচ্চতার সঙ্গে জলীয় বাষ্পের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক। ঠিক এখান থেকে আমাদের একটা কথা মনে রাখতে হবে, মোটামুটি জলীয় বাষ্পের 90%ই ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার উচ্চতার মধ্যেই অবস্থান করে। এবারে কি আছে ঋতু। ঋতু অনুসারে জলীয় বাষ্পের কিন্তু পরিবর্তন হয়। শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কম হয় আর বর্ষাকালেই জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি হয়। ওই কারণেই আমাদের বর্ষাকালে বৃষ্টিপাতটা বেশি হয়। এবারে আমরা জানবো জলীয় বাষ্পের গুরুত্ব। না, 1 নম্বরে কি বলা হচ্ছে, জলীয় বাষ্পের জন্যই বায়ুমণ্ডলে মেঘ, বৃষ্টিপাত, কুয়াশা, তুষারপাত এই সব ঘটনাগুলো ঘটে থাকে। আর আমরা জানি যে বৃষ্টিপাতের মূল কারণই হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পের জন্যই কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হয়। আর কি 2 নম্বরে আমরা কি বলতে পারি না, সূর্য থেকে সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীর দিকে এগিয়ে আসে, সেই ক্ষুদ্র তরঙ্গকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলের শোষণ করে এবং সৌরশক্তি ভূপৃষ্ঠে আসার পর যখন দীর্ঘ তরঙ্গরূপে প্রতিফলিত হয়, সেই তরঙ্গকেও কিন্তু জলীয় বাষ্প শোষণ করে আলটিমেটলি আমাদের এই বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। অর্থাৎ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার পেছনে এই জলীয় বাষ্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এবার আমরা জানবো বায়ুমণ্ডলের গঠনগত উপাদানগুলোর মধ্যে 3 নম্বর উপাদান, অর্থাৎ ধূলিকণা বা অ্যারোসোল বা এসপিএম। অর্থাৎ বায়ুতে ভাসমান বিভিন্ন রকমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র আণুবীক্ষণিক জৈব এবং অজৈব কণাগুলোকে একত্রে বলা হবে ধূলিকণা বা অ্যারোসোল বা এসপিএম। আবার এই ধূলিকণা বা অ্যারোসোলকে 2টো ভাগে ভাগ করা হয়। দেখো এখানে বলা হয়েছে অ্যারোসোল আর এসপিএম, এদের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। অর্থাৎ বায়ুমণ্ডলে যেসব কঠিন কণাগুলো ভেসে বেড়ায়, মানে লবণ কণা, কার্বন কণা, বালিকণা, এই কঠিন কণাগুলোকে বলা হয় অ্যারোসোল। আর এই কঠিন কণা সহ তরল কণা, যত রকমের জৈব অজৈব সমস্ত রকমের কণাগুলোর মধ্যে কঠিন সহ সমস্ত রকমের কণাগুলোকে কিন্তু আমরা বলবো এসপিএম। এই অ্যারোসোল আর এসপিএম মধ্যে কিন্তু মূল পার্থক্যটা কি হলো না, শুধুমাত্র কঠিন কণাগুলোকে বলা হচ্ছে অ্যারোসোল, আর কঠিন কণা সহ
অন্যান্য সমস্ত কণাগুলোকে বলা হবে এসপিএম। এটা সবাই কিন্তু আণুবীক্ষণিক। আর এই এসপিএম এর সম্পূর্ণ নাম কি না সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। আর এই অ্যারোসোল বলো এসপিএম বলো, আসলে এই ধূলিকণাগুলো মোটামুটি শীতকালেই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আর এর গুরুত্ব কি? এর গুরুত্ব বলতে এই ধূলিকণাগুলোকেই জলীয় বাষ্প আশ্রয় করে মেঘ সৃষ্টি করে, আর সেই মেঘ থেকেই পরবর্তীকালে বৃষ্টিপাত নেমে আসে। অর্থাৎ বৃষ্টিপাত সৃষ্টির পেছনে কিন্তু এই ধূলিকণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরে কি বলা হয়েছে না ধূলিকণাতে সূর্যালোক প্রতিফলিত হয়ে যে 7 বর্ণের বর্ণালীর সৃষ্টি করে, আর সেই বর্ণালীর মধ্যে নীল রঙের প্রাধান্য বেশি থাকার জন্য আমরা আকাশে কিন্তু নীল দেখি। অর্থাৎ এই ধূলিকণা বায়ুমণ্ডলে আছে বলেই আমাদের আকাশকে আমরা নীল রঙের দেখতে পাই। এতক্ষণ পর্যন্ত আমরা বায়ুমণ্ডলের গঠনগত উপাদানগুলো সম্পর্কে জানলাম। এইবারে আমরা বায়ুমণ্ডলের স্থায়িত্ব অনুসারে উপাদানগুলো শ্রেণীবিভাগ করব। স্থায়িত্ব অনুসারে বায়ুমণ্ডলের উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করা হয়, স্থায়ী উপাদান আর অস্থায়ী বা পরিবর্তনশীল উপাদান। অর্থাৎ বায়ুমণ্ডলের যেসব উপাদানগুলো স্থায়ী, যাদের অনুপাত প্রায় সমান থাকে, সেই উপাদানগুলোকে বলা হবে স্থায়ী উপাদান। এর মধ্যে কোনগুলো পড়বে না আমাদের আগেই জানা হয়ে গেছে, স্থায়ী গ্যাসগুলো যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এই স্থায়ী গ্যাসগুলো এগুলো হচ্ছে কি এই উপাদানের মধ্যে পড়বে। আর কি আছে না 7টা যে নিষ্ক্রিয় গ্যাস পড়েছিলাম, সেই 7টা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু এই বায়ুমণ্ডলের স্থায়ী উপাদানের মধ্যে পড়ছে। এবারে আমরা এই অস্থায়ী বা পরিবর্তনশীল উপাদানগুলো সম্বন্ধে জানবো। আর এই উপাদানগুলোর মধ্যে কি আছে না যত পরিবর্তনশীল গ্যাসগুলো আছে, সেই পরিবর্তনশীল গ্যাসগুলো হচ্ছে পরিবর্তনশীল উপাদানের অন্তর্গত। আর কি জলীয় বাষ্প, জলীয় বাষ্প কিন্তু এই পরিবর্তনশীল উপাদানের অন্তর্গত। আর কি ধূলিকণা বা অ্যারোসোল, এগুলোও কিন্তু এই অস্থায়ী বা পরিবর্তনশীল উপাদানের অন্তর্গত। আজকের এই ক্লাস থেকে তোমাদের যেসব অবজেক্টিভগুলো পরীক্ষায় আসার উপযোগী সেগুলো আমি এখন দিয়ে দিলাম, তোমরা দেখো। এই রকম ক্লাস তোমরা সপ্তাহে 2টো করে পাবে। আর এই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি ক্লাস পেয়ে যাও। আজ আমি এখানেই ক্লাস শেষ করলাম, তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।